হ্যালো আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ভূগোল বইয়ের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারটির সমস্ত বিষয় পরপর আমি ইউটিউবে ভিডিওর মাধ্যমে তোমাদের এই ক্লাসগুলো করাবো। তো চলো আমরা একদম প্রথম থেকে এই চ্যাপ্টারটির বিষয়ে জেনে নিই। দেখো, অধ্যায়টার নামই হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ। তো আমরা সেই বহির্জাত প্রক্রিয়া বলতে কি আমরা প্রথম সেটি বুঝে নেব। দেখো, বহির্জাত প্রক্রিয়া কথাটার মাধ্যমেই আমরা পাচ্ছি বহির্জাত, মানে কি এখানে আমরা দুটো টার্ম পাই, বহির এবং জাত। জাত আর বহির এই যে দুটো শব্দ আমরা পাই, তার মানে কি যে প্রক্রিয়াগুলো উৎস বাইরে, কারণ আমাদের পৃথিবীর ওপর যে আমাদের বিভিন্ন যে ভূমিরূপ আছে, পাহাড় পর্বত মালভূমি, সেই ভূমিরূপগুলোর ওপর ক্রিয়া করে বা ভূত্বকের ওপর প্রভাব বিস্তার করে দুই প্রকার প্রক্রিয়া। একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, আর ২ নম্বর হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। তো তোমাদের সিলেবাসে শুধুমাত্র আছে এই বহির্জাত প্রক্রিয়াগুলো কিভাবে এ কার্য করে এই পৃথিবীর ওপরে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টিতে। তো আমরা দশম শ্রেণীতে বহির্জাত প্রক্রিয়াগুলোই জানবো। দেখো, যেটা আমি বলছিলাম বহির্জাত মানে কি, যে প্রক্রিয়ার অর্থাৎ যে গতিশীল অথবা স্থিতিশীল শক্তিগুলোকে আমরা বাইরে থেকে দেখতে পাই বা অনুভব করতে পারি, তো সেগুলোকেই আমরা বহির্জাত প্রক্রিয়া বলি। যেমন কি তোমরা দেখবে নদী, আমরা নদীকে বাইরে থেকে দেখতে পাই, নদীর কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, এবং বায়ু প্রবাহ সেটা আমরা অনুভব করতে পারি, সমুদ্র তরঙ্গ, হিমবাহ, তাহলে এগুলোই হলো বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। তাহলে বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ আমরা কি কি পেলাম? নদী, বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ, হিমবাহ, এগুলো। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য করো, এই প্রত্যেকটা শক্তির মাধ্যমগুলোকে আমরা কিন্তু বাইরে থেকে দেখতে পাই বা অনুভব করতে পারি, তাই এগুলোকে আমরা বহির্জাত প্রক্রিয়া বলছি। আর অন্তর্জাত মানে কি, যে শক্তিগুলোর উৎস পৃথিবীর অভ্যন্তরে, তো সেইগুলো হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। যেমন হচ্ছে অগ্নুৎপাত, গিরিজনিক প্রবাহ, এগুলো। তো আমরা ক্লাস 10-এ শুধুমাত্র বহির্জাত প্রক্রিয়াগুলো আমরা পড়বো। এখানে অন্তর্জাত বহির্জাত সংজ্ঞাগুলো তোমরা করবে। ভূমিকম্প, অগ্ন্যুৎপাত এগুলো হলো অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ। আর বহির্জাত এই যে আমি লিখেছি এগুলো। তাহলে অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণগুলো আমি লিখে দিই। এগুলো হচ্ছে ভূমিকম্প, এগুলো তোমাদের সিলেবাসে নেই, শুধুমাত্র একটু জেনে রেখো, কারণ 2 মার্কসের অনেক সময় আসে। এগুলো হলো অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ। তো বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা এবং অন্তর্জাত প্রক্রিয়ার সংজ্ঞা তোমরা 2 মার্কসের করে রাখতে পারো, কারণ পরীক্ষায় আসে। এবার দেখো, আমরা এবার বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমগুলো জেনে নেব। দেখো, এবার আমরা বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমগুলো জেনে নিই।
দেখো, বহির্জাত প্রক্রিয়ার মাধ্যম একটা হচ্ছে স্থিতিশীল শক্তি। সরি, একটু ভুল হয়ে গেল, আমি একটু মুছে দিই। দেখো, স্থিতিশীল শক্তি আর দেখো, স্থিতিশীল শক্তি বলতে কোনগুলোকে আমরা বুঝি? যে প্রক্রিয়াগুলো বা যে শক্তির উৎসগুলো একটা জায়গায় স্থির থেকে কার্য করে। যেমন ধরো উষ্ণতা, আর্দ্রতা। তো ধরো তোমার অঞ্চলে তুমি একটা অঞ্চলে থাকো, সেই অঞ্চলের উষ্ণতা আর তোমার বন্ধু হয়তো অন্য কোনো অঞ্চলে থাকে, সেখানকার উষ্ণতা আলাদা হতেই পারে। উষ্ণতাটা কি একটা অঞ্চল ওয়াইজ নির্ভর করে। তো তাই উষ্ণতা আমাদের স্থিতিশীল শক্তির একটা উদাহরণ। এছাড়া আমরা বলতে পারি বায়ুর চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, শিশির, এগুলো। কারণ তোমার বাড়ির একদিন হয়তো তোমার বাড়ির এলাকায় বৃষ্টিপাত হলো, কিন্তু তুমি খোঁজ নিয়ে জানলে তোমার বন্ধুর বাড়ি যেখানে সেখানে বৃষ্টিপাত হয়নি। ঠিক একই রকম ভাবে আর্দ্রতা, শিশির, তাহলে এগুলো হলো স্থিতিশীল শক্তির অন্তর্গত। তাহলে এখানে আমরা স্থিতিশীল শক্তির উদাহরণে লিখতে পারি উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, শিশির। এগুলো একটু মনে রেখো, এগুলো কিন্তু 2 মার্কসে আসে, উদাহরণগুলো কিন্তু দিতে হবে। উম, তাহলে এইগুলো গেল তোমাদের স্থিতিশীল শক্তি। আর 2 নম্বর হলো আমাদের গতিশীল শক্তি। গতিশীল কথাটার মানে কি? গতি মানে কি? যেটা, যে শক্তিগুলো প্রবাহিত হবে। তার মানে আমরা কি বলতে পারি? নদী, কোন একটা নদী কি বিভিন্ন অঞ্চল, বিভিন্ন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। একটা নদীকে কেউ কখনো একটা জায়গায় ধরে রাখতে পারবে না। বায়ু প্রবাহ, ভালো করে মনে রাখো, বায়ুর চাপটা কিন্তু স্থিতিশীল শক্তির অন্তর্গত। বায়ুর চাপ মানে কি? কোথাও উচ্চচাপ, কোথাও নিম্নচাপ, সেটা বোঝাচ্ছে। আর বায়ু প্রবাহ মানে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে। কারণ বায়ুকে আর জলকে আমরা কখনো এক জায়গায় ধরে রাখতে পারি না। তাই নদী, বায়ু প্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এইগুলো কিন্তু সমস্তই গতিশীল শক্তির মধ্যে পড়ছে। তাহলে এই দুই মাধ্যমই কিন্তু বহির্জাত প্রক্রিয়ার মাধ্যম, গতিশীল শক্তি এবং স্থিতিশীল শক্তি। তো উদাহরণগুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের যে বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিগুলো, অবরোহণ, আরোহণ, এগুলো আমি ডিটেলসে বর্ণনা করব। তো আমার এই ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এবং যদি আমার ক্লাসটি ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ক্লাস এই পর্যন্তই।